আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তবে এই শীতের জন্য আমি খুব একটা ভালো নেই, যার ফলে আমার ভয়েস দিতে খুবই প্রবলেম হচ্ছে। সেটা যাই হোক, তোমাদের জন্য কিন্তু আরও একটা কোরিয়ান অসম্ভব সুন্দর রোমান্টিক লাভ স্টোরি নিয়ে হাজির হয়ে গেলাম। এটাও একটা মিনি ড্রামা, তাই ড্রামাটা ছোট, তবে গল্পটা কিন্তু অস্থির। যেখানে আমাদের হট ড্রেসিং হিরো নিজের সম্পত্তি রক্ষা করার জন্য দুটি মেয়েকে অ্যাডপ্ট করে নিজের মেয়ে বানিয়ে নেয়, কিন্তু পরবর্তীতে সে নিজের পালিত মেয়েরই প্রেমে পড়ে। তাহলে চলো আর দেরি না করে এ মজার ড্রামাটা শুরু করি। सुन मेरी शहजादी, मैं हूँ तेरा शहजादा। ऐ जाने तमन्ना मेरी, करता हूँ इकरार, सातों जन्म में तेरे साथ रहूंगा यार। গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা কিমকে দেখতে পাই। কিছু বছর আগে একটি কার অ্যাক্সিডেন্টে কিমের বাবা মা মারা গিয়েছিল। এরপর থেকে সে তার ছোট বোনকে নিয়ে এই বাড়িতেই থাকছে। তো আজ সকাল সকাল এই বাড়ির মালিক এসেছিল বাড়ির ভাড়া নিতে, কারণ কিমদের গত কয়েক মাসের বাড়ি ভাড়াই বাকি ছিল। এখন কিমের কাছে টাকা না থাকায় সে বাড়ির মালিকের ডাকে সাড়া দিচ্ছিল না। ঠিক সে সময় আবার কিম তার বান্ধবীর সাথে ফোনে কথা বলছিল। তার বান্ধবী কিমের কথা শুনতে না পেলে কিম চিৎকার করে কথা বলতে থাকে। এতে বাড়ির মালিক বুঝে যায় যে কিম বাড়িতেই রয়েছে, তাই বাধ্য হয়ে কিম তখন বাড়ির ভিতর থেকে বের হয়ে আসে। মহিলাটি এবার ভাড়া চাইলে কিম জানায় তার কাছে এখন কোনো টাকাই নেই, সে তাকে পরে দিয়ে দিবে। মহিলাটি কিমকে 1 সপ্তাহের সময় দেয়। এরই মধ্যে কিম যদি সমস্ত টাকা পরিশোধ করতে না পারে তাহলে তাকে বাড়িটি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। পরের সিনে দেখা যায় কিম কম টাকার মধ্যে ভাড়া পাওয়া যায় এমন কোনো বাড়ি খুঁজছিল। তখন সে দেখে 2টা বাচ্চা মেয়ে তার বোন সুহিকে বিরক্ত করছে। সুহির বাবা নেই বলে মেয়ে দুটি এখানে তাকে খেলতে দিতে চাইছিল না। কিম তখন মেয়েগুলোকে বকা দিয়ে এখান থেকে ভাগিয়ে দেয়। তারপর সে তার কাজে চলে আসে। কিমের রেস্টুরেন্টে ছোট্ট একটা জব করে, আর এই ছেলেটি হচ্ছে কিমের বন্ধু জু। সেও এখানে কাজ করে। তবে জু আবার মনে মনে কিমকে পছন্দ করত, তবে আজও পর্যন্ত সে তাকে কিছু বলার সাহসই করে উঠতে পারেনি। তো আজকে কিম এসে জুকে তার নিজের অবস্থার কথা বলছিল। জু তখন বলে, তুমি তোমার বোনকে নিয়ে আমার বাসায় থাকতে পারো, কিন্তু কিম তাকে মানা করে দেয়, কারণ সে জুয়ের উপর বোঝা হয়ে থাকতে চাইছিল না। যাই হোক, এবার কাজ শেষ করে কিম বাসায় চলে আসে। এদিকে আমরা কিমের বোন সুইকে দেখতে পাই। স্কুল শেষে সে একটি রেস্টুরেন্টের কাছে এসে দাঁড়িয়েছিল। সে আসলে রেস্টুরেন্টের ভিতরে একজন ভদ্রলোককে তার ছোট্ট মেয়ের সাথে সময় কাটাতে দেখছিল, আর নিজের বাবার কথাই ভাবছিল। যদি আজ তার বাবা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই তাকেও অনেক আদর করত, ঘুরতে নিয়ে যেত। সুহি তার বাবাকে অনেক মিস করতে থাকে। তখন রেস্টুরেন্টের মালিক এসে সুহিকে বকাবকি করতে থাকে আর এখান থেকে চলে যেতে বলে। ওই সময় ওই রাস্তা দিয়ে আমাদের গল্পের নায়ক সাং হেঁটে যাচ্ছিল। সে লোকটিকে বলে তিনি কেন এই ছোট্ট মেয়েকে বকা দিচ্ছে। তারপর সাং তো সুইকে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যায় এবং বিভিন্ন মজার মজার খাবার খেতে দেয়। আসলে সে মনে করেছিল সুহি হয়তো খাবার খাওয়ার জন্যই রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়েছিল। সুহি তখন সাংকে বলে তার বাবা নেই, সে খাবার খাওয়ার জন্য নয়, সে তো বাইরে থেকে শুধুমাত্র ওই মেয়েটির বাবাকে দেখছিল। সুহির এসব কথা শুনে সাংয়ের তো তার জন্য অনেক খারাপ লাগে। অন্যদিকে বাড়িতে কিম তার বোনের ফেভারিট খাবার নিয়ে ওয়েট করছিল। সুহি তখনও বাড়ি ফিরেনি দেখে কিমের একটু চিন্তা হচ্ছিল। একটু পর সুহি বাড়ি ফিরে আসে আর বলে সে ফ্রাইড চিকেন খাবে না, তার কোনো ক্ষুধা নেই। কিম মনে করে সকালের ওই ঘটনার জন্য সুহির হয়তো এখনো মন খারাপ, তাই সে খাবার খাবে না বলছে। তখন সুহি তার বোনকে বলে, আমাদের একটা বাবা থাকলে কতই না ভালো হতো, তাই না?
কিম তখন সুইকে খাবার খেতে বলে। দিন সকালে দেখা যায় সাং রেস্টুরেন্টে এসেছিল তার সাথে কথা বলতে। সাং এখানে নিজের পরিচয় দিয়ে বলে সে কিম আর তার বোনকে অ্যাডপ্ট করতে চায়। এই কথা শুনে কিম যেন আকাশ থেকে পড়ে, কারণ সাং কিমের থেকে মাত্র 5 বছরের বড়। সে কিভাবে তাদেরকে অ্যাডপ্ট করতে পারে? আর এতে লোকজনই বা কি বলবে? কিমের কাছে তো মনে হচ্ছিল সাংয়ের মনে হয় মাথায় নিশ্চয়ই সমস্যা রয়েছে, তা না হলে কেউ এ কথা কি করে বলতে পারে। এই জন্য কিম তাকে মানা করে দিয়ে বলে তাদের কোনো বাবা চাই না। সাং বলে কিন্তু তোমার বোন সুহির তো একটা বাবা অবশ্যই চাই। এই বলে সে একটা কন্ট্রাক্ট পেপার দেয়, যেখানে একটি পেজে সুহি নিজে লিখে জানিয়েছিল সে একটা বাবা চায়। আসলে গতদিন সাং সুইকে দিয়ে এটা লিখিয়ে নিয়েছিল। কিম তবু সানকে মানা করে দেয় আর জিজ্ঞাসা করে সে কেন তাদেরকে অ্যাডপ্ট করতে চায়। তার আবার কোনো খারাপ মতলব নেই তো? তাদেরকে আবার কোনো জায়গায় বিক্রি করে দিবে না তো? এসব আর কি। তখনই আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই সাংয়ের গ্র্যান্ডমায়ের মৃত্যুর আগে একটি উইল তৈরি করেছিলেন, যেখানে লেখা ছিল তাদের সব প্রপার্টির উত্তরাধিকারী হবে সাংয়ের সন্তানরা। আর যদি সাংয়ের কোনো সন্তান না থাকে তাহলে সব সম্পত্তি পাবে সাংয়ের এক আঙ্কেল। এখন সাং তো বিয়েই করেনি, আর বাচ্চা তো অনেক দূরের কথা। এজন্য সে কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করতে চাইছিল। আর গতকাল সুহি যখন বলছিল তার একটা বাবা চাই, সাং তখনই ডিসাইড করেছিল সে সুহিকেই অ্যাডপ্ট করবে। এখানে সাং কিমকে এসব কিছু খুলে বলছিল। এমনকি সাং তো কিমকে অনেকগুলো টাকারও অফার করে আর বলে তাদেরকে মাত্র 1 মাসই অভিনয় করতে হবে। সাংয়ের নামে সব সম্পত্তি হয়ে যাওয়ার পর কিম সুইকে নিয়ে যেখানে ইচ্ছা সেখানেই চলে যেতে পারবে। তারপর সাং কন্ট্রাক্ট পেপারটা দিয়ে বলে যদি কিম রাজি থাকে তাহলে যেন এই পেপারে সাইন করে দেয়। এই বলে সাং তার ম্যানেজারের সাথে চলে যায়। তারপর কিম যখন জুয়ের সাথে বসেছিল তখন সাংয়ের বলা কথাগুলোই ভাবছিল যে সে যদি সাংয়ের কথায় রাজি হয় তাহলে তারা থাকার জন্য একটি বাড়ি পেয়ে যাবে এবং সুহিকে একটি ভালো স্কুলে ভর্তিও করিয়ে দিতে পারবে। তখনই জু কিমকে বলে আমার কাছে এই সাংকে কিন্তু তেমন একটা সুবিধাজনক লাগছে না, আর কন্ট্রাক্ট অনুযায়ী তোমাকে তো তার বাড়িতেই থাকতে হবে, যেটা তোমার জন্য একদমই নিরাপদ নয়। কিমের কাছে মনে হয় জু একদম ঠিক কথা বলেছে, কিন্তু পরে দেখা যায় কিম সাংয়ের কন্ট্রাক্টে রাজি হয়ে তার বাড়িতে চলে এসেছে। এখানে সুহি তো এত বড় একটা বাড়ি দেখে খুশিতে একদম গদগদ হয়ে যায় আর এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয়। যাই হোক, তারপর সাং তাদেরকে থাকার জন্য রুম দেখিয়ে দেয়। সাং সুইকে এখন একটি ভালো স্কুলে ভর্তিও করিয়ে দিয়েছে। তো একই বাড়িতে থাকায় কিম ভুল করে সাংকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতে থাকে, যেমন কখনো সাংয়ের জামা কাপড় কিম নিয়ে চলে যায়, আবার সাং যখন ভিডিও কলে অফিসের কাজ করে তখন কিম উচ্চ সুরে কথা বলে ফেলে। এরকম আরো অনেক কিছুই তাদের মধ্যে হতে থাকে। এদিকে সাংও কিন্তু মাঝে মাঝে ভুল করে কিমকে ডিস্টার্ব করে ফেলে। এজন্য তারা একে অপরের জন্য কিছু রুলস তৈরি করে যে তারা বাড়িতে থাকার সময় কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না। এবার রাতের বেলা কিম তার রুমে তেলাপোকা দেখে ভয়ে চিৎকার করতে থাকে। সাং তখন এসে সেটাকে মেরে সরিয়ে দেয়। আর এখন এই তেলাপোকা মেরে কিম আর সাং তো আনন্দ করতে থাকে এটা ভেবে যে তারা দুজন মিলে একটা তেলাপোকাকে মেরে ফেলেছে। কি একটা অবস্থা ভাবুন। আর এখন নাচানাচি করতে গিয়ে সাং কিমের উপরেই পড়ে যায়, ফলে দুজনেই অনেকটা অকওয়ার্ড একটা সিচুয়েশনে পড়ে যায়। আর কিম তো তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায় এই অবস্থা থেকে বাঁচার জন্য। যাই হোক, পরের দিন সকালে কিম তার কিছু কাজ করছিল আর ফোনে জুয়ের সাথে কথা বলছিল। কিম জুকে জানায় সে এখন সাংয়ের বাড়িতেই রয়েছে। জু বলে
আমি তোমাকে না মানা করেছিলাম যে সাংয়ের কাছে না যেতে? তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। এসব বলে জুতো রাগ করে ফোনটা রেখে দেয়। তখন দেখা যায় সাংয়ের বাড়িতে সাংয়ের আঙ্কেল এসেছিল। সাংয়ের আঙ্কেল তো কিমকে দেখে ভাবতে থাকে সাংয়ের বাড়িতে এই মেয়েটা আবার কে। এদিকে সাং দেখতে পায় কিম বাইরে কি যেন দেখছে। সে সেখানে এসে দেখে তার আঙ্কেল আর আঙ্কেলের ম্যানেজার এসেছে। সাংয়ের আঙ্কেল সাংকে জিজ্ঞাসা করে যে এ মেয়েটা কে, সে কি তোমার গার্লফ্রেন্ড? সাং কি বলবে ভেবেই পাচ্ছিল না। সে কিছুতেই তার প্ল্যান ফ্লপ হতে দিতে চাইছিল না। তাই সে বলে মেয়েটি হলো তার বাড়ির কাজের লোক। কিন্তু আঙ্কেলের তো সাংয়ের কথা বিশ্বাসই হয় না। তবে সে সাংকে এ বিষয়ে আর কিছুই জিজ্ঞাসা করে না। তারপর সাংয়ের আঙ্কেল তার ম্যানেজারকে সাংয়ের উপর নজর রাখার জন্য বলতে থাকে। এদিকে সাং কিমকে কাজের লোক বলার জন্য কিমের মনটা তো খারাপ হয়ে যায়। এজন্য সাং এসে কিমের কাছে ক্ষমাও চায়। কিমও তখন বিষয়টা বুঝতে পেরে সাংয়ের উপর আর রাগ করে থাকতে পারে না এবং সাংকে ক্ষমা করে দেয়। পরের সিনে আমরা কিমকে জুয়ের সাথে দেখতে পাই। জু কিমকে বলছিল কিম যেন সাংয়ের বাড়ি ছেড়ে জুয়ের বাড়িতে চলে আসে। জু তার মায়ের সাথেও এই বিষয়ে কথা বলেছে, কিন্তু কিম জুয়ের বাড়িতে উঠতে রাজি হয় না, কারণ সাংয়ের সাথে তার কন্ট্রাক্ট এখনো শেষ হয়নি। কিমের এই কথাটা শুনে জু তো প্রচন্ড রেগে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে কিমকে একটি ব্যাগ দিয়ে যায়। কিম দেখে ব্যাগের ভিতরে একটি শক দেওয়ার মেশিন রয়েছে। আসলে সাং কিমের সাথে কোনো বাজে আচরণ করলে কিম যাতে এটার সাহায্যে নিজেকে প্রটেক্ট করতে পারে এই ভেবেই জু তাকে এই মেশিনটা উপহার হিসেবে দিয়েছিল। জুয়ের এমন কর্মকাণ্ড দেখে কিমের তো অনেক হাসি পায়। যাই হোক, এদিকে রেস্টুরেন্টে যাওয়ার পর কিম দেখে জু তার সাথে কথা বলছে না। কিম তখন জুকে হাসানোর চেষ্টা করে। এতে জু আর কিমের উপর রাগ করে থাকতে পারে না। তারপর দেখা যায় রেস্টুরেন্টে দুজন মহিলা এসে কিমকে খুঁজছিল। তাদের দাবি কিমের বোন সুহি তাদের মেয়েদেরকে মেরেছে। মহিলা দুটি কিমের সাথে অনেক বাজে আচরণ করতে থাকে, এমনকি তার বাবা মাকে নিয়ে উল্টাপাল্টা কথাও বলে। ঠিক ওই সময় সেখানে হিরোর মতো এন্ট্রি নেয় সাং, আর সে এসে বলে সিসিটিভি ফুটেজ চেক করে জানা গিয়েছে সুহিকে আগে আপনাদের মেয়েরাই মেরেছিল, এই জন্যই সুহি পরে আপনাদের মেয়ের সাথে মারামারি করেছে। একজন মহিলা সাংকে বলে সে কে, কেন সে তাদের মাঝখানে এসে কথা বলছে। সাং তখন বলে সে কিম আর সুহির গার্ডিয়ান। মহিলা দুটি তখন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তারপর সন্ধ্যায় কিম বাড়ি ফিরায় সাং তাকে একটি রুমে নিয়ে যায়। সেখানে ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখা ছিল। সাং বলে সুহি আমার সাথে ক্যাম্পিংয়ে যেতে চায়, তাই আমি আগে থেকেই এই জিনিসপত্রগুলো এনে রেখেছি। কিম বলে এভাবে বাইরে গেলে লোকজন তাদের পরিচয় নিয়ে বিভিন্ন কথা বলবে, আর এটা খুবই স্বাভাবিক, কেননা কেউই বিশ্বাস করবে না সাংয়ের এত বড় একটা মেয়ে রয়েছে। তখন সাং বলে খুব ছোটবেলায় তার বাবা মা দুজনেই মারা গিয়েছিল। তখন থেকে তার দাদি তাকে মানুষ করেছে এবং ধীরে ধীরে তাদের কোম্পানিটি গড়ে তুলেছে। তাই কোম্পানিটিকে রক্ষা করতে সাংয়ের যা যা করা প্রয়োজন সে তাই করবে, সেই সাথে সুহির ইচ্ছাটিও পূরণ করবে। এতে লোকজন কি ভাবলো না ভাবলো তাতে তার কিছুই যায় আসে না। এখানে সাং আর কিম যখন কথা বলছিল তখন জানালার বাইরে থেকে কেউ একজন তাদের ছবি তুলে নেয়। পরের দিন ক্যাম্পিং করে সাংরা আবারও বাড়ি ফিরে আসে। সুহি তো বাইরে ঘুরতে যেতে পেরে মহা খুশি ছিল। কেউ একজন আবারও তাদের ছবি তুলে নেয়। দেখা যায় এ লোকটা ছিল সাংয়ের আঙ্কেলের ম্যানেজার। পরের সিনে দেখা যায় কিম সুন্দর করে সেজে বাইরে যাচ্ছিল। সাং কিমকে দেখে যেন চোখই ফিরাতে পারছিল না। এবার সাং তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। কিম জানায় সে একটি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছে। সাং তাকে সাবধানে যেতে বলে এবং তাড়াতাড়ি ফিরে আসতেও বলে। তারপর সাংকে তার ম্যানেজারের সাথে দেখা যায়। ম্যানেজার আবার সাংয়ের খুব ভালো বন্ধু ছিল।
এজন্য সাং তাকে কিমের ব্যাপারে বলতে চাইছিল যে সে কিমকে পছন্দ করে। তবে ম্যানেজার আগেই বুঝে যায় যে সাং আসলে কি বলতে চাইছে। সে নিজেই সাংকে বলে, আপনি কিমকে পছন্দ করেন তাই না? সাং বলে, এটা তুমি কিভাবে জানলে? ম্যানেজার তখন সাংকে তার ফোনের ব্যাকসাইড দেখতে বলে। সাং বলে, এই স্টিকারগুলো তো সুহি লাগিয়েছে। ম্যানেজার বলে, সুহি লাগিয়েছে ঠিক আছে, কিন্তু সাংও তো সেগুলো আর তুলে ফেলেনি। এ থেকে বোঝা যায় সাং তাদেরকে কতটা পছন্দ করে। তখনই ম্যানেজারের কাছে একটা কল আসে। তাকে দেখে বোঝা যাচ্ছিল গুরুতর কিছু একটা হয়েছে। অন্যদিকে আমরা কিমকে দেখি যে কিনা জুয়ের সাথে ফিরছিল। হিল পরে হাঁটতে কিমের অনেকটাই কষ্ট হচ্ছিল, যা দেখে জু ব্যাগ থেকে একজোড়া জুতা বের করে তাকে পরতে দেয়। এটা দেখে কিম বলে, তুমি কি এই জুতাগুলো আমার জন্য কিনেছিলে? জো মিথ্যা করে বলে যে জুতাগুলো সে নিজের জন্যই কিনেছিল, কিন্তু আসলে সে জুয়ের জন্য এগুলো কিনেছিল। যাই হোক, তারপর কিম তার ফোনটা বের করে দেখে সাং তাকে অনেকবার ফোন করেছে। সেই সাথে কিম আরো একটা নিউজ দেখে যে সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। এদিকে জুতো কিমকে আবারও ফোর্স করছিল সে যেন তার বোনকে নিয়ে জুয়ের বাড়িতে এসে ওঠে। সাং এর বাড়িতে তাদের থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু কিম ভাবছিল অন্য কথা। সে ভয় পাচ্ছিল সাং যেন তার কোম্পানি সহ সব প্রপার্টি আবার না হারিয়ে ফেলে, কারণ ওই ছবিটি ভাইরাল হওয়ার মাধ্যমে এখন সবাই জেনে গিয়েছে তারা সাং এর কেউই হয় না, তারা শুধুমাত্র সাং এর কথায় অভিনয় করছে। ঠিক সে সময় সেখানে সাং এসে পড়ে আর কিমকে জিজ্ঞাসা করে সে কেন তার ফোন ধরছিল না। সে কি জানে সাং তার জন্য কত বেশি চিন্তা করছিল? জো সাংকে বলে, তুমি কিমের কাছ থেকে দূরে থাকো, সে তোমার সাথে কথা বলতে চায় না। জো এখানে বলে সে কিমকে ভালোবাসে, তাই সে কিমের আশেপাশে সাংকে দেখতে চায় না। এবার সাং বলে সে কন্ট্রাক্টের জন্য কিমকে কখনই ইউজ করেনি, বরং সে তো কিমকে ভালোবেসে ফেলেছে। এদিকে এদের দুজনের কথা শুনে কিম তো পুরাই শক। সাং কিমকে বলে, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এই বলে সাং চলে যায়। সাং চলে যাওয়ার পর কিম জুকে জিজ্ঞাসা করে, একটু আগে সে যা যা বলল তা কি সত্যি? জু বলে, হ্যাঁ, সবটাই সত্যি ছিল। সে সত্যি কিমকে অনেকদিন আগে থেকেই অসম্ভব ভালোবাসে, তবে সে কখনোই কিমকে এই কথাটা সাহস করে বলতে পারেনি। কিম বলে জু তার খুব ভালো বন্ধু, সে সব বিপদে তার পাশে থেকেছে, তবে কিম জুকে শুধুমাত্র একজন বন্ধু হিসেবেই দেখেছে, এর থেকে বেশি কিছু জু যেন তার কাছে আশা না করে। এই বলে কিম চলে যায়। এদিকে কিমের কথা শুনে বেচারা জুতো অনেক কষ্ট পায়। অপরদিকে কিম দেখে সাং এখনো বাড়ি না ফিরে তার জন্য ওয়েট করছে। কিম বলে তার জন্য সাং এর বিজনেসে অনেক প্রবলেম হতে পারে। সাং বলে যদি কোনো সমস্যা হয় তাহলে সে সেটা সামলে নিবে, সে শুধু কিমকে তার পাশে চায়। কিম সাংকে জিজ্ঞাসা করে সে কবে থেকে তাকে পছন্দ করতে শুরু করেছে। সাং জানায় প্রথম দিন যখন সে তাদেরকে রেস্টুরেন্টে দেখেছিল সেদিন থেকে সে তাকে পছন্দ করতে শুরু করেছিল। কিম জানায় সেও সাংকে পছন্দ করে, তবে কিম চায় সাং যেন আগে তার প্রপার্টি এবং কোম্পানি রক্ষা করে, ততদিন সে সাং এর জন্য ওয়েট করবে। এবার পরের সিনে দেখা যায় সাং তাদের কোম্পানি এবং সব প্রপার্টি নিজের নামে করে ফেলেছে, তাই এখন আর তার কিমের সাথে করা কন্ট্রাক্টের কোনো প্রয়োজন নেই। সাং সে নকল অ্যাডপ পেপারগুলো ছিঁড়ে ফেলেছিল। তারপর সে পার্ক থেকে সুহিকে আনতে গেলে দেখে সুহির সাথে আবারও ওই দুইটা মেয়ে ঝগড়া করছে, যারা কিনা আগে সুহিকে বুলি করত। সাং তাদেরকে বলে সে এই পুরো পার্কটা শুধুমাত্র সুহির জন্য কিনে নিয়েছে, তাই এখন থেকে তারা যেন এখানে না আসে, অন্য কোথাও গিয়ে খেলা করে। এইসব শুনে মেয়ে দুইটা তো ভাবতে থাকে তারা যদি সুহির সাথে আগেই বন্ধুত্ব করে নিত তাহলে তারা আজ এখানে খেলতে পারত। তারপর সাং কিমের রেস্টুরেন্টে আসে
আর তাকে বিয়ের জন্য প্রপোজাল করে। এটা দেখে তো কিম অনেক বেশি খুশি হয়ে যায় এবং জানায় সে তাকে বিয়ে করতে রাজি আছে। এই বলে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর তাদের এই সুন্দর মিলনের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।